সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। প্রিয় দর্শক, কৃষি প্রযুক্তির বিশেষ পর্বে আপনাদেরকে স্বাগতম। সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম মিন্টু আর আমি ফেরদৌস রহমান। আর একদিন পরেই পবিত্র কোরবানির ঈদ, ফলে এখন খামার থেকে শুরু করে হাটগুলোতে বেচাকেনায় দারুণ ব্যস্ততা। যাদের ওপর কোরবানি ওয়াজিব, সবার চেষ্টা স্বাদ এবং সাধ্যের মধ্যে একটি পশু কোরবানি দেওয়া। এক্ষেত্রে ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও বড় গরু নিয়ে প্রতি বছরই হইচই পড়ে যায়। আচ্ছা ফেরদৌস, একটি বড় গরুর কত দাম হতে পারে? 10 লাখ, 20 লাখ, 30 লাখ? মিন্টু, এটা তো লাখের হিসেবে নেই, এখন তো বাংলাদেশে গরু বিক্রি হচ্ছে কোটির হিসেবে। বাংলাদেশে কিন্তু ইতিহাসের সবচেয়ে বেশি দাম, অর্থাৎ 1.5 কোটি টাকা একটি গরু বিক্রি হয়েছে। আপনি কল্পনা করতে পারেন? 1.5 কোটি টাকা! আসলে কত বড় গরু, আর এই গরুর কী বা বৈশিষ্ট্য? আপনি তো সেই সাদিকা গরুতে গিয়েছেন, সেই গরু আপনি দেখেছেন, শ্যুট করেছেন, সেই গরু সম্পর্কে একটু যদি দর্শকদের জানান। মিন্টু, 1.5 কোটি টাকার গরু নিয়ে আসলে খুব বেশি আমার বলার নেই, কিন্তু গরুর মালিক তো বলছেন যে এটি বংশমর্যাদা সম্পন্ন গরু। চলুন দেখা যাক, তার মুখেই শুনে আসি। চলুন। গরুগুলা সুন্দর, গরুগুলা রেয়ার, গরুগুলা বিউটিফুল। আমার কাছে মনে হয় এইটাই সবচেয়ে বেশি হাইলাইটের ব্যাপার। কত প্রাইস দিয়ে বিক্রি হয়েছে এটা আসলে আমার কাছে মনে হয় মানে ইম্পর্টেন্ট না। যেটাই হোক, সে আল্লাহর রাহে এটা খরচ করতেছে, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সে খরচ করতেছে। আল্লাহ খুশি হলে এই টাকা কোনো টাকা না, আরও বেশি হয়তো বা নেক্সট ইয়ার সে এফোর্ড করবে। এটা আসলে যারা সমালোচনা করতেছে আমার কাছে মনে হয় তাদের ধারণা নাই, তাদের নলেজ নাই, তারা এই সেক্টরের ব্যাপারে কিংবা এই জিনিসগুলোর ব্যাপারে তারা অজ্ঞ। তো এর জন্য তারা এই কমেন্টসগুলো করতেছে। তারা স্টাডি করুক পৃথিবীতে এইসব দামের গরু ছাগল আরও আছে কি না, নাকি এই পৃথিবীতে এই প্রথম, এটা এলিয়েন না। তো এইরকম গরু আরও 600 বছর ধরে আছে, এইরকম দামেই বিক্রি হয়। কোরবানির ক্ষেত্রে প্রথমে আসে কোন ধরনের পশু কোরবানি দেওয়া উত্তম। ফেরদৌস, আপনি তো এ বিষয়ে আলেম ওলামাদের সঙ্গে কথা বলেছেন এবং রিপোর্টও করেছেন। চলুন দেখে আসি আপনার সেই রিপোর্টটি। ঈদুল আজহার আগে বাহারি নানা পশু নিয়ে প্রস্তুত খামারিরা। নানাভাবে সেগুলো উপস্থাপন করা হচ্ছে ক্রেতার সামনে। বেশিরভাগ মানুষই বাজার থেকে কেনেন কোরবানির পশু। তার সব পশু দিয়ে কি কোরবানি হয়? ইসলামী চিন্তাবিদরা বলছেন পশুর বয়স গুরুত্বপূর্ণ। গৃহপালিত হালাল চতুষ পর্যন্ত হবে, বন্য প্রাণী কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। ভেড়া, ছাগল, দুম্বা এগুলো 1 বছর হতে হবে কমপক্ষে। দুম্বার ক্ষেত্রে কিছুটা ছাড় আছে, 1 বছর পূর্ণ না হলেও যদি মনে হয় 1 বছরের মতো দেখা যায় বা ওর সম পর্যায়ের, তাহলে সেটা দিয়েও কোরবানি করা যাবে। গরুর ক্ষেত্রে এটি এবং মহিষের ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর। কোরবানির পশুর মধ্যে কোনো খুঁত যেন না থাকে, যেমন ল্যাংড়া অথবা এই শিং ভাঙা অথবা লেজ কাটা। দেখতে পাচ্ছেন এখানে রাস্তার উপরে কিছু অংশ জুড়ে এবং আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা জুড়ে কিছু অংশ জুড়ে এই গরুর হাট বসেছে। এই মুহূর্তে কিন্তু ক্রেতা বিক্রেতাদের সমাগম, প্রচুর সমাগম হাটে, কিন্তু বিক্রি আসলে সেভাবে হচ্ছে না। কারণ ক্রেতা যারা রয়েছেন তাদের অভিযোগ রয়েছে যে ব্যাপারীরা যারা রয়েছেন তারা যে গরুর দাম চাচ্ছেন সেই গরুর দাম অনেক বেশি বাড়িয়ে চাচ্ছেন। ও প্রক্ষান্তরে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন আসলে তাদের গরুর যে খাবার রয়েছে সেই খাবারের অনেক দাম থাকে, আর এই কারণে তাদের এই পোষা যে গরুগুলো রয়েছে এগুলো পালতে তাদের অনেক খরচ হয়েছে, এই কারণে তারা দাম ছাড়ছেন না। এখানে অনেক ক্রেতা রয়েছেন, আমরা একটু কথা বলতে চাই তার সঙ্গে। ওরা এরকম দাম চাচ্ছে যে আমাদের মানে বাজেটের বাইরে চলে যাচ্ছে, বেশি মনে হচ্ছে এবার বাজার বাইরে। এবং আমার মনে হয় যে ওরা কিভাবে এত দাম চায় যে আমরা এটা চিন্তা করে বুঝতেছি না। যারা ক্রেতা রয়েছেন তারাও দেখছেন, দরদাম করছেন, তাদের যে বাজেট রয়েছে সেই বাজেটে মিললে তারপর তারা গরু কিনবেন। আর বিক্রেতারাও আসলে দাম এই মুহূর্তে ছাড়ছেন না, তারাও শেষ মুহূর্ত পর্যন্ত আসলে অপেক্ষা করতে চান এবং শেষ মুহূর্ত পর্যন্ত যে দেখা যাবে যে আসলে
প্রত্যেকেই তাদের যে কাঙ্ক্ষিত পশু কুরবানি, সেই পশু কুরবানির মধ্য দিয়ে আসলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা কুরবানি করবেন। রাজধানী ঢাকার মধ্যে হাট নিয়ে ব্যাপক আলোচনা হলো। সারা দেশেই কিন্তু কোরবানি নিয়ে এক ধরনের ক্রেজ আছে। সারা দেশে ছোট বড় অনেক হাট বসেছে। এবার দর্শক আপনাদেরকে সেরকম কিছু হাট আমরা দেখাতে চাই। বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে পশুর লালন পালন বেশি হয়, এক্ষেত্রে প্রথমেই আসবে আসলে সিরাজগঞ্জের নাম। এবং এবছর সিরাজগঞ্জে 6 লাখেরও বেশি পশু লালন পালন হয়েছে। ইতিমধ্যেই অনেক পশু এই সিরাজগঞ্জ থেকে বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে। মিন্টু, আমরা মনে হয় কথা না বাড়িয়ে সিরাজগঞ্জ প্রতিনিধির কাছে একটু শুনি তিনি কেমন দেখাচ্ছেন আমাদেরকে হাটটি। চলুন দেখে আসি। ক্যাটল সিটি হিসেবে খ্যাত সিরাজগঞ্জে এবারও কিন্তু ঈদুল আজহা উপলক্ষে জেলার প্রায় 17,000 ছোট বড় খামারি 6 লক্ষাধিক গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন। এর মধ্যে কিন্তু প্রায় 1,37,000 শুধু মাত্র ষাঁড় রয়েছে। এসব ষাঁড় সহ 6 লক্ষ গবাদি পশু সিরাজগঞ্জ জেলার চাহিদা মিটিয়ে এবার, যদিও সিরাজগঞ্জ জেলার চাহিদা প্রায় 2 লক্ষ এবং চাষ উৎপাদন হয়েছে প্রায় দ্বিগুণ, অর্থাৎ 6 লক্ষ। এই যে উদ্বৃত্ত গবাদি পশু, এগুলো কিন্তু জেলার প্রায় 100 স্থায়ী এবং অস্থায়ী হাটের মাধ্যমে খামারিরা বিক্রি করে থাকেন। এইসব গরুর বিক্রির ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা রাখে পাইকাররা, অর্থাৎ ঢাকা সহ ঢাকা, সিলেট এবং চট্টগ্রামের যে পাইকাররা রয়েছেন তারা কিন্তু এইসব খামারিদের কাছ থেকে অথবা হাটের মাধ্যমে তারা গবাদি পশুগুলো ক্রয় করে রাজধানী ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে তারা সরবরাহ করে থাকেন, বিক্রি করে থাকেন। এবার যে বিষয়টি সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এখন পর্যন্ত ব্যাপারীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু হতাশার মধ্যে রয়েছেন যে ঈদের আর মাত্র একদিন বাকি রয়েছে, অথচ এখন পর্যন্ত তাদের যে কাঙ্ক্ষিত মূল্যে যে গবাদি পশু তারা বিক্রি করতে পারেনি। পাইকাররা না আসার কারণে তারা কিন্তু হতাশার মধ্যে পড়েছেন। এই ব্যাপারে যারা প্রান্তিক খামারি রয়েছেন তারা কিন্তু দায়ী করেছেন যে যারা বড় বড় খামারি রয়েছেন তারা ভিন্ন পেশা থেকে এই পেশায় নিয়োজিত হয়ে তারা বড় বড় খামার গড়ে তুলে বড় বড় গরু উৎপাদন করে তারা যে চাহিদার চেয়ে বেশি গরু উৎপাদন করছেন, লালন পালন করছেন, ফলে যারা স্থানীয়ভাবে লালন পালন করে থাকেন গরু গবাদি পশু এবং বছর শেষে বিক্রি করে তাদের সংসারের চাহিদা মিটিয়ে থাকেন, সেই বিষয়টি কিন্তু এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবং এই বিষয়টি নিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ব্যবস্থাপনার জন্য তারা দাবি জানিয়েছেন। পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়াতেও গরুর ঐতিহ্য রয়েছে। এই জেলায় 20,000 খামার রয়েছে এবং সেখানকার সাধারণ যে কৃষক তারাও কিন্তু বাড়িতে গরু লালন পালন করেন। এবার আমরা একটু কুষ্টিয়া থেকে ঘুরে আসি। আমি রয়েছি কুষ্টিয়ার একটি ঐতিহ্যবাহী প্রাচীন পশু হাট, যে পোড়াদহ নাম। এই পোড়াদহ হাটে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই হাটে অসংখ্য দেশীয় লালন পালন করা দেশীয় প্রজাতির গরু, যারা খামারিরা, প্রান্তিক পর্যায়ে কৃষকরা এবং বড় খামারিরা লালন পালন করেছেন, তারা এই হাটে তুলেছেন। কুরবানির কে সামনে রেখে এই কুরবানির ঈদে এইসব পশুগুলো ক্রয় বিক্রয় হয়ে থাকে এবং এখানে ব্যাপারীরাও এসেছেন এখান থেকে গরুগুলো ক্রয় করে তারা দেশের ঢাকা সহ দেশের নানা প্রান্তে নিয়ে যাবেন। আর পাশাপাশি স্থানীয় চাহিদার জন্য যারা কোরবানি দিবেন পশু, তারা এখান থেকে এই পশুটি ক্রয় করবেন। পশু ক্রয়ের ক্ষেত্রে বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যারা বিশেষ করে কৃষক পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে খামারি, তারা যে লালন পালন করেছেন পশুটি, তারা তাদের লাভের জন্যই বিক্রি করছেন এবং যারা ব্যাপারী বা ক্রেতা তারা বলছেন কিছুটা দাম বেশি। তবে ছোট গরু, বিশেষ করে 2.5 মণ 3 মণ বা 2 মণ ওজনের গরুগুলির দামও একটু তুলনামূলকভাবে বেশি এবং চাহিদা বেশি। বড় গরু যেগুলো 3-4 মণ 5 মণ বা তারও বেশি ওজনের গরুগুলোর দাম কম, তুলনামূলক কম এবং চাহিদাও অনেকটা কম। এবং এই গরুগুলো মূলত দেশের ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে। তো সব মিলিয়ে পশু ক্রয় বিক্রয়ের মধ্যে ক্রেতা বিক্রেতার মধ্যে একটু মিশ্র প্রতিক্রিয়া, দাম নিয়ে অসন্তুষ্ট হয়েছে। তারপরেও স্থানীয় চাহিদার পূরণের জন্য দেশীয় প্রজাতির গরু কুষ্টিয়ার হাটগুলোতে ওঠানো হচ্ছে এবং সরবরাহ হচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে। ফেরদৌস, কুষ্টিয়া কিংবা সিরাজগঞ্জ নয়, সারা বাংলাদেশেই তো পশু লালন পালন হয় এবং এখন যে হাটগুলো সেটি অনেক জমজমাট। বাংলাদেশে কিন্তু চাহিদার চেয়ে অনেক বেশি পশু, কাজেই সারা দেশে হাটগুলো বড় হবে, এটাই স্বাভাবিক। চলুন আমরা আমাদের যে প্রতিনিধি রয়েছে বিশেষ কয়েকটি জেলায় আমরা প্রতিনিধিদেরকে সংযুক্ত করতে চাই।
পশু কুরবানির মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আজহা অর্থাৎ কুরবানির যে ঈদ, সেই ঈদটি মুসলিম উম্মাহ পালন করে থাকে। সেই কারণে গবাদি পশুর যে হাটগুলো রয়েছে সেগুলোতে এক ধরনের যে বেচাকেনা, সেই বেচাকেনার হিড়িক পড়ে। এবং যারা ক্রেতা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, যারা বিশেষ করে বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন আগের বছরে যে পরিমাণ তাদের খরচ ছিল গবাদি পশু লালন পালনে, এবছর তাদের খানিকটা বেড়েছে। যেহেতু গোখাদ্যের দাম বেড়েছে সেই কারণে তাদের গরুর দাম তাদেরকে বাড়তি দামে যদি তারা না বিক্রি করে সেই কারণে তারা লাভের মুখ দেখবে না। অন্যদিকে যারা গৃহস্থরা রয়েছেন তারাও কিন্তু একই কথা বলছেন, যারা খামারিরা রয়েছেন তারাও একই কথা বলছেন, এবং যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে দাম বেশি নেওয়া হচ্ছে। যদিও তারা বলছেন যে যেহেতু তারা কুরবানি দিবেন সেই কারণে তারা চেষ্টা করছেন বেশি দামে হলেও ভালো পশু কেনার। অন্যদিকে জেলা প্রশাসন সূত্র বলছে জেলায় মোট 20টি হাট রয়েছে, তার মধ্যে 15টি হাট রয়েছে স্থায়ী হাট এবং 5টি শুধুমাত্র কুরবানির ঈদকে ঘিরে অস্থায়ী হাট রয়েছে। অন্যদিকে জেলা প্রাণী সম্পদের দেওয়া তথ্য মতে তারা বলছেন যে এবছরে 1,30,000 বাণিজ্যিক এবং যে পারিবারিকভাবে পশু লালন পালন করা হয়েছে শুধুমাত্র কুরবানি দেওয়ার উদ্দেশ্যে, এবং এটি স্থানীয়ভাবে অর্থাৎ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর কথা তারা বলছেন। আপনার প্রত্যেকটি গরুর হাটগুলো কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে এবং প্রত্যেকটি হাটেই কিন্তু প্রচুর পশুর আমদানি এবং ক্রেতা বিক্রেতা সরগরম অবস্থা। তবে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এবার কিন্তু পশুর দাম তারা যেভাবে বলা হচ্ছে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না, এবং এর পাশাপাশি যে খরচ হয়েছে সেই খরচ অনুযায়ী তারা দাম পাচ্ছেন না, এবং প্রচুর পশুর আমদানি হলেও ক্রেতা তেমন কিন্তু তারা পাচ্ছেন না, এমনই কিন্তু অভিযোগ। আমরা আজকে রয়েছি পাবনার হাজিরহাটে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর পশুর আমদানি এবং নানা সাইজের দেশি এবং অস্ট্রেলিয়ান এবং বিভিন্ন জাতের গরু কিন্তু রয়েছে। কিন্তু তারপরে সকাল থেকে হাট শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু বেচাকেনা খুব বেশি জমছে না বলে মনে করছেন এখানে যারা বিক্রেতা রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে কি অবস্থা হাটের এবার পরিস্থিতিটা যদি একটু বলেন। ভাই গরু অনেক আমদানি, আমি 11টা গরু আনছি, এখন আর কি দাম বলছে, মানে দাম অনেক কম বলছে আর কি, মনে করেন কিনা 2,20,000 দাম বলে 2 লাখ, এরকম অবস্থা। ধন্যবাদ। প্রচুর ক্রেতা কিন্তু এখন আসছে এবং গত 2-3 দিন ধরে যে হাটে কিন্তু প্রচুর পশু থাকলেও বেচা কেনা তেমন হয়নি। ঢাকা থেকে বা বাইরে থেকে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু প্রবেশ করা শুরু করেছেন এবং তারা হাটে আসবেন এবং বেচা কেনা আরও বাড়বে বলে মনে করছেন যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা। মিন্টু, পশু নিয়ে অনেক আলোচনা হলো, একটা বিরতি নিলে কেমন হয়? অবশ্যই বিরতির সময় হয়ে এসেছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কৃষি প্রযুক্তির বাকি অংশ নিয়ে ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ। দর্শক, বিরতির পর আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানের বিশেষ পর্বে। মিন্টু, অনেক কথা হলো গরু ছাগল নিয়ে, মহিষও কিন্তু বাংলাদেশে বিপুল সংখ্যক কোরবানি হয়। এবার একটু মহিষ নিয়ে আলোচনা করা যাক। আপনার অভিজ্ঞতা কেমন? বাংলাদেশে কতগুলো জাতের মহিষ আছে? আসলে মহিষ নিয়ে আমাদের আলোচনা একটু কম থাকে, কিন্তু এবার মহিষ নিয়েও গরুর মতো বা ছাগলের মতো মহিষ নিয়েও আলোচনা রয়েছে এবং সেটাই দেখা যাচ্ছে যে মহিষও কিন্তু অনেক দামে বিক্রি হচ্ছে এবং সেগুলোর কিন্তু খুব আকর্ষণীয় নামও আসছে। মিন্টু, এরকম কয়েকটি মহিষ আছে সাভারের একটি খামারে, চলুন আমরা দেখে আসি। কোরবানিতে সবচেয়ে বেশি আলোচনা গরু নিয়ে হলেও আজকাল বিশাল আকারের মহিষ নিয়েও আলোচনা কম নয়। এবার আলোচনার শীর্ষে আশুলিয়ার কাইয়ুম এগ্রোর মহিষ পাঠান। প্রায় 1400 কেজি ওজনের এই পাঠান দেশের সবচেয়ে বড় জাফরাবাদী মহিষ বলে দাবি কর্তৃপক্ষের। এই খামারেই আগামী বছরের জন্য প্রস্তুত হচ্ছে শেরখান নামে আরও একটি মহিষ। খামারি বলছেন এটি আকৃতিতে পাঠানকেও ছাড়িয়ে যাবে। এখন খামারগুলোতে গরুর পাশাপাশি বেশ আদর যত্নে লালিত পালিত হচ্ছে মহিষ। এদের বেশিরভাগই জাফরাবাদী, মুর্রা বা নীলারাভি জাতের। অ্যালবিনো বা গোলাপি রঙের মহিষও রয়েছে সব খামারেই। ভারত থেকে মূলত বাছুর অবস্থায় আনা হয় এসব মহিষ। খামারিরা বলছেন মাংসের গুণাগুণের কারণে চাহিদা বাড়ছে মহিষের, এর স্বাস্থ্যগত ঝুঁকিও কম। মহিষের মাংস খাবো এরকম তো নাক ছিটকাইতো অনেকে, কিন্তু এখন এটা ভালো ভালো ফ্যামিলিতে, মানে গত বছর যে 5টা গরু নিছে সে 3টা গরু কমায় আমার কাছ থেকে 3টা মহিষ নিয়ে গেছে। 900 কেজির একটা শাহিওয়াল কিনতে গেলে আর 10 লাখ টাকা লাগবে মিনিমাম। আমি 4 লাখ টাকায় এই মহিষ দিচ্ছি, 4.5 লাখ টাকা মহিষ দিচ্ছি। প্রিয় দর্শক, প্রতি বছরই যারা পশু লালন পালন করেন তারা বিভিন্ন ধরনের নামে তাদের পশুকে পরিচিতি করানোর চেষ্টা করেন, এবারও তার ব্যতিক্রম নয়। যেরকম রয়েছে মিনিস্টার, প্রেসিডেন্ট, তেমনি আছে জায়েদ খান, সাকিব খান, এরকম নাম রয়েছে।
এবং রাজা বাদশাদের নামেও কিন্তু অনেক নাম আছে। মিন্টু, আমি একটা মহিষের নাম পেয়েছি, মহিষের নাম পাঠান, আর একটা নাম দিয়েছে তারা সুলতান। এরকম আর কোনো নাম আছে আপনার কাছে? আমরা কিন্তু এই যে গরুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের নাম, এই যে জায়েদ খান, সাকিব খান, মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট, এমন অনেক নাম দিয়ে কিন্তু সেই ক্রেতারা বা ক্রেতাদেরকে আকৃষ্ট করা কিন্তু আমরা চেষ্টা লক্ষ্য করেছি। এবং কেউ কেউ কিন্তু নামগুলো স্বভাব অনুযায়ী দিচ্ছেন। যেমন আমি একটি গরুর নাম পেয়েছি পাগলা। আসলে ওর আচরণই খুব ক্ষিপ্র আচরণ, যে কারণে মালিক আদর করে তাকে পাগলা ডাকেন ছোটবেলা থেকে। ফেরদৌস, আমরা এরকম কয়েকটি গরু একটু দেখে আসতে চাই, দর্শকদের দেখাতেও চাই। আচ্ছা ফেরদৌস, পশু কোরবানি দেওয়ার ক্ষেত্রে পশুর কোনো সংকট হতে পারে? সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই মিন্টু। গত কয়েক বছর ধরেই পশু কিন্তু উদ্বৃত্ত থাকছে, অর্থাৎ বাংলাদেশ শুধু স্বয়ংসম্পন্ন হয়েছে তাই নয়, এখন যে পরিমাণ চাহিদা আছে তার চেয়েও অনেক বেশি উদ্বৃত্ত পশু রয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর যে সর্বশেষ ব্রিফিং করেছে সেখানে বলেছে এবার প্রায় 23 লাখ পশু আরও উদ্বৃত্ত থাকবে। আমরা সেই সংক্রান্ত একটু রিপোর্ট বানিয়েছি মিন্টু, চলুন দেখে আসি। আমাদের প্রয়োজনের চাইতে পশুর উৎপাদন এবং কি বলে সরবরাহের ব্যবস্থা বেশি আছে। আমাদের পশুর কোরবানির জন্য পশুর চাহিদা হলো 1,07,00,000। হ্যাঁ, সেইখানে 7 লক্ষ, এবং সেইখানে প্রস্তুত আছে 1,30,00,000 মতো। সুতরাং এগুলো তো আমাদের বাড়তি আছে। বাজারে যে কোনো পণ্যের দাম ফিক্স আপ হয় সরবরাহ এবং চাহিদার উপর ভিত্তি করে, ঠিক আছে? তো আমার দায়িত্ব কি এই মন্ত্রণালয়ের? আমার দায়িত্ব হলো যে প্রয়োজনের তুলনায় সেই সরবরাহের ব্যবস্থা আছে কিনা। তা আমি তো পরিসংখ্যান দিলাম যে আমরা আরও 22 লক্ষ পশু বাড়তি আছে, উদ্বৃত্ত। মিন্টু, যেহেতু কোরবানি একটা ইবাদত এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, কাজেই আমার কোরবানি যাতে আর কাউকে কষ্ট না দেয়, শুধুমাত্র ইবাদত করব কিন্তু সামাজিক যে দায়িত্ব আছে সেটা নিশ্চয়ই পালন করতে হবে আমাদের। দর্শকদের প্রতি সেরকম প্রত্যাশাই আমাদের থাকবে। অবশ্যই। প্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তির অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটি নিউজের সঙ্গে থাকুন। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। সৌজন্যে সিনজেন্টা বাংলাদেশ।